প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পুড়ে যাওয়া রোগীদের পরবর্তী জটিলতা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফোয়ারা তাসমিম পামি 1968 সালের নভেম্বরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে যে আসবার বলার জন্য। পুড়ে যাওয়া আমরা জানি যে একজন মানুষ নানানভাবে তার আগুনে পুড়ে যেতে পারে, তার গরম পানিতে পুড়ে যেতে পারে, অ্যাসিড বার্ন হতে পারে, ইলেকট্রিক বার্ন হতে পারে, ফিউম বা ধোঁয়া, গরম ধোঁয়ায় বার্ন হতে পারে। এই পুড়ে যাওয়ার মধ্যে সবচেয়ে খারাপ বার্ন কোনগুলি এবং এটার পরবর্তী জটিলতা কি হয়? খারাপ বার্নের ক্ষেত্রে আমরা শুধু গরম পানিরটা কম্পারেটিভলি ভালো, তাছাড়া ফ্লেম বার্ন যদি মানে আমি বলতে চাচ্ছি আগুনে পুড়ে যাওয়া, সেটা যদি অনেক বেশি হয় পুড়ে যায়, সেটা রিস্ক বেশি। তাছাড়া ইলেকট্রিক বার্নের রিস্ক অনেক বেশি। আর হচ্ছে কেমিক্যাল বার্ন, যেটা অ্যাসিড বা অ্যালকালি দিয়ে পুড়ছে, সেগুলো প্রথম থেকে এগুলা ডিপ বার্ন হিসাবে হয়, যার জন্য এগুলোর ভালো হয়ে যাওয়ার পর পরবর্তী জটিলতাগুলোও বেশি থাকে আর কি। সাধারণত ডিপ বার্ন যদি হয় সেই ক্ষেত্রে তার ঘা শুকিয়ে গেছে, খুব সিম্পলি আমরা যদি বুঝি পুড়ে যাওয়ার একটা ক্ষত বা ঘা হয়েছিল, সেটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরেও তার কি কি ধরনের সমস্যা থাকতে পারে? এক হতে পারে শুকিয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতে যেহেতু ডিপ বার্ন, সেক্ষেত্রে হাইপারট্রফিড স্কার, কিংবা 6 মাস পেরিয়ে গেলে, 1 বছর পেরিয়ে গেলে তখন কিলয়েড মানে উঁচু শক্ত এক ধরনের চামড়া তৈরি হতে পারে। অথবা যদি জয়েন্টকে মানে কোনো এফেক্ট করে এবং ঠিকমতো যদি প্রথমে চিকিৎসার সময় জয়েন্টকে সুন্দরভাবে রাখা না হয়, যে পজিশনে থাকলে এটা কন্ট্রাকচারদের মুভমেন্টের সমস্যা হবে না, সেক্ষেত্রে দেখা যায়। তারপরে অনেক সময় দেখা যায় চিকিৎসার পরও এই যে আমরা যেটা কন্ট্রাকচার বলি বা ঠিকমতো জিনিসগুলো মানে হাত পা জয়েন্টগুলো করা যায় না আর কি। এটা এক ধরনের ফিক্সড পজিশনে চলে আসে এবং অনেক দিন একরকম থাকার জন্য ভেতরের জয়েন্টগুলো যে মুভমেন্টগুলো, সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবং ওই কন্ট্রাকচারগুলো থাকার জন্য তো অবশ্যই ফাংশনাল প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই সার্জারিতে যেতে হবে। আমরা সার্জারি সম্পর্কে শুনবো, তার আগে একটু আমরা সাবধানতাটা শুনে নিতে চাই যে অনেকেরই আমরা দেখি পুড়ে যাওয়ার পরে তার হাতটা এভাবে লেগে আছে, কারো দেখছি আমরা ঘাটটা বাঁকা ওইভাবে লেগে আছে এবং অনেক বড় এরিয়া জুড়ে। এই ঘটনাগুলি যাতে না ঘটে পুড়ে যাওয়ার সময়ে বই পরবর্তী চিকিৎসায়, তখন কি কি সতর্কতা নিলে এটা হবে না? এটা যদি একজন চিকিৎসকের কাছে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই আমরা যে ড্রেসিং করব, ব্যান্ডেজ করব, সেটার পরে ওইটাকে যেভাবে অ্যানাটমিক্যাল পজিশনে থাকলে এই লেগে যাবে না, সেটাকে মেনটেন করা যাবে। এবং পরবর্তী ক্ষেত্রেও তাকে বলতে হবে যে এটাকে ব্যায়াম করার জন্য বা ফিজিওথেরাপি নেওয়ার জন্য। অনেকে এটা ঠিক মতো ভাবেন যে চিকিৎসা শেষ হয়ে গেল, কিন্তু এই জিনিসগুলোর যাতে প্রপার, প্রতিটা জয়েন্টে যাতে প্রপার মুভমেন্ট হয়, একটা দরকার হলে ফিজিওথেরাপির লোকজনের কাছ থেকে সঠিক উপায়ে ব্যায়ামের পদ্ধতিগুলো জেনে নেওয়া এবং সেটা প্রয়োগ করা। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে সার্জারি তো থাকছেই। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সার্জারি করে ওই জয়েন্টগুলোকে ছুটা মানে জিনিসগুলোকে করে, এবং যে গ্যাপটা তৈরি হয়, যে তখন সেখানে আমরা হয়তো চামড়া লাগাচ্ছি কিংবা অন্য জায়গা থেকে সার্জিক্যাল প্রসিডিউর যা লাগে। এই ক্ষেত্রে দুইটা বিষয় একটু যদি ভাগ করে শুনতে চাই, যে পুড়ে যাওয়ার ফলে দুই ধরনের প্রবলেমটা বেশি ফেস করি আমরা, একটা অ্যাস্থেটিক বা সৌন্দর্যগত, আর একটা হচ্ছে ফাংশনাল বা কার্যগত।
তো মুখমণ্ডলের বেলায় আমরা অ্যাস্থেটিক বিষয়টা একটু বেশি কনসার্ন, যে আমাকে দেখতে বিদঘুটে লাগছে কিংবা আমার চোখটা পুড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য কি করা হয়, এবং এই যে চোখটা যে নাই কি করে থাকেন? চোখটা নাই সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা অপথ্যালমোলজিস্টের সাথে বা অকুলোপ্লাস্টিক যারা কাজ করেন তাদের সাথে আমরা পরামর্শ নেই। তাছাড়া আমরা নিজেরাও যে সমস্ত জায়গায় চোখ কন্ট্রাকচার হয়ে চোখ খোলা থাকছে সেগুলা সার্জারি করে এটাকে অনেকটা ভালো পজিশনে আনা সম্ভব, এবং যদি না থাকে সেখানে আমরা প্রস্থেটিক নকল চোখ বসাতে পারবো। এটা করা এবং অনেক জায়গায় জুড়ে যে পুড়ে গেছে, তার এই ফেসের যে আগে সুন্দর ছিলাম আমি, আনফরচুনেটলি আমি একটা অ্যাক্সিডেন্টে বা যেভাবে পুড়ে গেছি, আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি এটা ফিরে পেতে চাই যে আমার আগের মতো স্কিন হবে। এটা কি সম্ভব? একদম পুরোপুরি হয়তো সম্ভব না, কিন্তু কিছু সার্জারি, কিছু মানে লোশন, কিছু কিছু জিনিস আছে যেটা এটাকে ভালো করে দিতে পারবে। এবং এই ক্ষেত্রে কি বারবার সার্জারির প্রয়োজন হতে পারে? ধরেন ইয়া হয়ে উল্টে গেছে বা এখানে লেগে গেছে, এগুলা সার্জারি করে ভালো করা সম্ভব। চোখটা বসানো যেতে পারে, নাকের শেপ ঠিক করা যায়। নাক মনে করেন একদম নষ্টই হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা নাকের অন্য জায়গা থেকে টিস্যু এনে, মানে চামড়া বা এনে নাকটাকে একটা পজিশন অন্য জায়গা থেকে হাড় এনে কার্টিলেজ এনে একটা আমরা করা যেতে পারে। ফাংশনাল দিক থেকে এই যে জয়েন্ট মুভমেন্ট যে করছিল না, তা লেগে গেছে, এখানে তো একই সঙ্গে দুইটা চাই, আমি সৌন্দর্যও চাই আবার ফাংশনাল, আমি মুভ করব, হাত দিয়ে কাজ করব, আমার ঘাড়টা নাড়াবো, সেটা চাই। এটা কি সম্ভব? এটা অনেকটা সম্ভব, একদম পুরো না হোক অনেকটা সম্ভব। মানে কিন্তু যেটা সবকিছুই যেটা প্রাথমিকভাবে যদি করা হয়, খুব তাড়াতাড়ি যদি ওটাকে মানে অ্যাড্রেস করা যায় যে এই জিনিসটা এটা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আউটকামটা, ফলাফলটা আমরা ভালো পাবো। এবং বাচ্চাদের ক্ষেত্রে 2 বছরের মধ্যে, যেমন হাতের সার্জারি, হাতে কন্ট্রাকচার হয়েছে, এটা আমাদের খুব আসে যে এখন 2 বছরের মধ্যে করলে বাচ্চার হাতের যে ফাংশনটা সেটা পাওয়াটা সবচেয়ে সহজ হয় আর কি। এরপরে হলে এক ধরনের ফিক্স হয়ে যায়, তখন আর ঠিক অতটা ভালো ফাংশনটা আমরা পাবো না। হয়তো একটা তাকে অ্যাস্থেটিক একটা দেওয়া যাবে, কিন্তু ওইভাবে ফাংশন হতে সবসময় আমরা পুরোটা দিতে পারবো না যদি সময় মতো না। এই ক্ষেত্রে পোস্ট বার্ন রিহ্যাবিলিটেশন বলতে একটা কথা আছে, যে পোড়া রোগীদের রিহ্যাবিলিটেশন সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল। একটা আপনি বললেন ফিজিওথেরাপি, তার মেন্টাল স্ট্যাটাস, যে মানসিক অবস্থা খুব বিপর্যস্ত থাকে, সেই ক্ষেত্রে কাদের হেল্প নিয়ে থাকেন বা কি করণীয়? সেখানে সাইকোথেরাপিস্ট আছে আমাদের, ওনারা হেল্প করে থাকেন। তাছাড়া আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব আছে এ ব্যাপারে। আমরা ডাক্তাররা এ বিষয়ে তাদেরকে, এবং পরিবার, আত্মীয় স্বজন, আশপাশের লোক সবাই তাদেরকে সেই মেন্টাল সাপোর্টটা দিতে হবে। এবং কাজের ক্ষেত্রে যাতে ফিরে যায়, যারা তাদেরকে যাদের কাছে তারা কাজ করছে, ফিরে যাওয়ার কিছু ত্রুটি সহ যাতে ফিরে যেতে পারে, সেই ধরনের পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে হবে। এবং এই যে দেখতে একটু অসুন্দর যদি লাগেও, এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, নিজেকে ছোট ভাবার, ছোট করে রাখার কোনো কারণ নাই, গুটিয়ে রাখার কারণ নাই। তা আশা করছি আমরা চিকিৎসাও নিব এবং এই সব মানিয়ে নিয়ে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো সবাই। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুড়ে যাওয়া রোগীদের পরবর্তী যেসব সমস্যা হয় সেসব থেকে উত্তরণের জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডার একটা মুভমেন্ট। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে বেন্ট ওভার ল্যাটারাল রেজ, যে বেন্ট অবস্থায় যে আমরা ল্যাটারাল রেজটা মেরেছিলাম, সেটা আমরা ভার্সন দেখাবো হচ্ছে কেবলসের মাধ্যমে, যে আপনার বেন্ট না হয়ে ডাম্বেলের কোনো অ্যাসিস্ট্যান্স না নিয়ে শুধুমাত্র কেবলসের মাধ্যমে কীভাবে আপনি ওই মাসলটাকে ফোকাস করবেন। এটা দেখানোর রিজনটা হচ্ছে এই, যে অনেক সময় আপনার ওই পরিমাণ থাকে না, টাইম থাকে না, এনার্জি থাকে না যে আপনি ওইভাবে প্রোগ্রাম অনুযায়ী সব শোল্ডার এক্সারসাইজ করার পরে আবার বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারবেন।
তখন যে জিনিসটা করতে পারেন, আপনি যে কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা খুব ইজিলি করতে পারেন। আপনার একই মাসেলে হিট করবে, শুধুমাত্র পার্থক্য একটাই হবে যে এখানে আপনার মাস্কুলারিটিটা খুব একটা হবে না, কিন্তু আপনার শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। যেহেতু জিনিসটা করছি আমরা কেবলসের মাধ্যমে, ডেফিনেশন এবং শেপিংটা হচ্ছে আপনার প্রায়োরিটি। কিন্তু যদি আপনার ম্যাচ বিল্ডিং থেকে থাকে, প্রায়োরিটি থেকে থাকে, তাহলে আপনাকে ডাম্বেল দিয়েই করতে হবে, মারতে হবে। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কেবলসের মাধ্যমে কীভাবে করি। ওকে, সব রেডি। ওকে, তো অনেকে হয়তো মনে করবে যে এটা হয়তো ট্রাইসেপের মুভমেন্ট অথবা ফ্লাই মুভমেন্ট, বেসিক্যালি তা না। এটা আপনি খেয়াল করছেন যে ওনার এলবোটা কিন্তু হাইপার এক্সটেন্ড হবে না, ভাঙা অবস্থায় থাকবে। যখন ওখানে চলে যাবে, যখন আসবে, উনি তার শোল্ডারের যে ব্যাক যে মাসলটা, সেই মাসল দিয়ে জিনিসটা পিছন থেকে টানবে, তখনই তার রিয়ার ডেলসে গিয়ে কাজ হবে। এখানে জিনিসটা কিন্তু ডাম্বেলের এক্সারসাইজটা একটু হলেও কঠিন এবং রেজিস্ট্যান্স সবসময় থাকবে, মানে কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ম্যাসিভনেসটা আসবে না। শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে কিন্তু এটা আসবে। ওকে, এখন জিনিসটার রিজনটা হচ্ছে এই, যেহেতু এটা আপনার অন্য কোনো মুভমেন্ট লাগছে না, কোনো বেঞ্চ লাগছে না, কোনো ডাম্বেল লাগছে না, কোনো প্রিপারেশন লাগছে না। আপনি জাস্ট জিম থেকে যদি আপনি দেখেন যে পুরো এক্সারসাইজ শেষ, আপনি জাস্ট যখন বেরোতে নেবেন তখন যদি আপনি কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা করে যান, আপনার সেম এটাই হবে। কারণ স্ট্যান্ডিং অবস্থায় এক্সারসাইজগুলো করা অনেক সহজ, মানে প্রিপারেশন নিয়ে করার চেয়ে। এই জন্য আপনি এক্সারসাইজটা যদি ইনভলভ করেন, তাহলে আপনার রিয়ার ডেলসের ডেভেলপমেন্টের যে মুভমেন্টটা, এটা সবসময় আপনি করবেন, কখনোই জিনিসটা হবে না, স্কিপ হবে না। প্রিয় দর্শক, আমরা জানি আপেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি আপেলের কি কি পুষ্টিগুণ রয়েছে। আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো, তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলের পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে, এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে, এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে, সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস, তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে, আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘন ঘন প্রেসার মাপালে প্রেসার বাড়ার আশঙ্কা বেড়ে যায়, তাই অহেতুক প্রেসার মাপা থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে আসলে রক্তনালিকার রোগ, যে প্রথমে আক্রান্ত হয় যে রক্তনালীগুলি, সেই রক্তনালীর সূক্ষ্ম রক্তনালীগুলি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে থাকে, আমরা জানি যে কিডনিতে, হার্টে, চোখে, ব্রেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব সহজেই আক্রান্ত হয় প্রথমেই।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।